আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারত আমেরিকা যৌথভাবে 10 বছরের একটি চুক্তি করতে চলেছে। বাংলাদেশকে সেন্টার করে দক্ষিণ পূর্ব এশিয়ায় 10 বছরের যে চুক্তিটা হচ্ছে সেটা নিয়ে গতকালকে আমি বলেছিলাম সার্জিও গোরের সঙ্গে আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্করের যে কথাবার্তা হয়েছে সেই কথাবার্তা দাদা আপনাকে বারবার আপনাদের বলেছিলাম যে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, সকল প্রকার সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে দিল্লি, ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ এই মর্মে লিখিত চুক্তি করতে হবে। সেই চুক্তিটা হবে কি, জয়েন্ট অ্যাকশন টাস্ক ফোর্সের যে চুক্তি একটা হয়েছিল সেই চুক্তি অনুযায়ী, তার সিদ্ধান্ত অনুযায়ী, যেটা 2026 সাল, এখন 2026 থেকে 2036 সাল পর্যন্ত চলবে। কালকে এই সমস্ত কথাবার্তা হওয়ার পর তারপরেতে সার্জিও গোর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কথাবার্তা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কথাবার্তা বলে আজকে সকালবেলা তিনি জানিয়েছেন যে ভারতবর্ষের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সেই চুক্তি করতে রাজি হয়েছে এবং সেটা যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি সম্ভব, মানে আমাদের বিদেশ সচিব গেলে সেই চুক্তির খসড়া তৈরি করা হবে। আমাদের বিদেশ সচিবের সঙ্গে আমাদের বাণিজ্য দপ্তরের অনেকগুলো অফিসার তারাও সমস্ত যাচ্ছেন এবং সম্ভবত বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলও যেতে পারেন এমন খবরও শোনা যাচ্ছে, কিন্তু সেটা সরকারি সূত্রে এখনো সমর্থন করা হয়নি। এখন এই যে আপনারা প্রশ্ন করতে পারেন হঠাৎ আমেরিকার এই দৌড়ঝাঁপ কেন, সেটা তার কারণটা হচ্ছে, আমি আপনাদের বলি আমেরিকার সঙ্গে ভারতের কত আপনার ডিল ছিল, টোটাল ট্রেডটা কত ছিল। ভারত আমেরিকা বাণিজ্যের মূল তথ্য 2024-25 মোট বাণিজ্য 131.84 বিলিয়ন মার্কিন ডলার। ভারত থেকে রপ্তানি হচ্ছে 86.51 বিলিয়ন মার্কিন ডলার। আমেরিকা থেকে আমদানি হচ্ছে 45.33 বিলিয়ন ডলার। এই টোটাল এটা হচ্ছে গিয়ে 131 বিলিয়ন ডলার। এটা হচ্ছে টোটাল। এটা আপনারা দেখে পজ করে দেখে নিতে পারেন, এইটা এখানে রয়েছে, পজ করে আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে গুগল থেকে নেওয়া 2024-25 এই আর্থিক বর্ষে এটা রয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এখন তার মানে আমরা 131 কোটি টাকা, 131 বিলিয়ন ডলারে আমরা এটা হারিয়েছিলাম। গত কয়েক মাস ধরে আমাদের চলছিল এটা নিয়ে, এই ট্যারিফ এত হুঙ্কার এই সমস্ত হচ্ছিল। তো এখন এই যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে, সেটা তো সম্পূর্ণ দায়ী যে হচ্ছে ইউএস। সে তো এই ব্যাপারে তো আপনারা সবাই জানেন, এখন সে আর ঘেঁটে লাভ নেই। কিন্তু গতকালকে যে মারাত্মক খবরটা বেরিয়েছে তাতে কিন্তু সকলের পিলে চমকে গেছে। পিলেটা কিরম চমকেছে, ঠেলায় পড়লে কিরম মানে সাহেবরা সব গাছে ওঠে। দেখুন, আমাদেরকে ইন্ডিয়ান এক্সপ্রেস একটা খবর করেছে, সাইনিং অফ এফটিএ ইজ স্টার্ট, দেয়ার সাকসেস উইল বি জাজ বাই গেইন ইন গ্লোবাল মার্কেট। দেখুন, ঠিক আছে, লিখছে কি, India has recently concluded major trade agreements with European Union and UK and Australia, reserving a period of more inward-looking trade policy. The European Union and United Kingdom together account for about 30% of global imports of low-skilled manufacturing products such as apparel, footwear, assembled electronics, and etc. Free trade agreement with this market give Indian exporters zero duty access to a 3.5 trillion market, creating a strong platform for export growth. আপনারা এটাও আপনারা পজ করে দেখে নিতে পারেন। আমি যেটা আপনাদের দেখালাম, এটা হচ্ছে হেডিং। আরো পিলে চমকানো যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়ার খবর। RBI proposed linking BRICS digital currencies, says report.
The Reserve Bank of India has recommended that a proposal to link central bank digital currencies to placed on the agenda in the 2026 যে আমাদের ব্রিক্স সামিট হতে যাচ্ছে, সেই ব্রিক্স সামিটে এটা হতে যাচ্ছে। এটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার খবর। আরবিআই যেটা ব্রিক্স এর জন্য অনুমোদন করছে ব্রিক্স এর কারেন্সি হিসেবে। এই যে খবরগুলো সব যদি আপনি টোটাল যদি এক জায়গায় করেন, তাহলে দেখবেন যে আমেরিকার এই গোয়ার্তুমির জন্য, মালিকের এই গোয়ার্তুমির জন্য মাত্র 131 বিলিয়ন মার্কিন ডলারের একটা বাজারের, তার মধ্যে আমেরিকা কত দিচ্ছে, ভারত কত দিচ্ছে, সেটা নিয়ে আপনার ডিটেলস দিলাম। এইটুকুর জন্য তিনি এত ট্যারিফের হুঙ্কার টুঙ্কার দিয়ে আলটিমেটলি হলো কি, ভারতের হাতে এসে পৌঁছালো 3.5 ট্রিলিয়ন মার্কিন ডলারের একটা বাণিজ্য চুক্তি। তাহলে জিতটা কার হলো, হারটা কার হলো? এখন যখন ইউকে হাত থেকে বেরিয়ে গেল, ইউরোপিয়ান ইউনিয়ন হাত থেকে বেরিয়ে গেল, অস্ট্রেলিয়া বেরিয়ে গেল, আচ্ছা আইসল্যান্ড, সুইজারল্যান্ড এরা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে নয়, এদের সঙ্গে কিন্তু আলাদা করে হয়ে গেছে, ডিল হয়ে গেছে, ট্রেড ডিল হয়ে গেছে, সেগুলো আপনাদের বলা হয়নি, এগুলো কিন্তু আলাদা ডিল হয়ে গেছে। মোটামুটি কানাডার সঙ্গে এখন বাকি আছে, কানাডা এখন আসছে, ওই মার্কনি না কি যেন ওনার নামটা, তিনি আসছেন, ওনার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট কেউ হবে, উনি আসছেন। উনি চায়নার সঙ্গে একটা ডিল করবেন, ইউকে আবার চায়নার সঙ্গে ডিল করছে। মানে ট্রাম্প যে জিনিসটা করেছেন, মালিক, আমি মালিকের সঙ্গে ইউনুসের খুব একটা তফাৎ দেখি না। ইউনুস করেছে সারা বিশ্ব থেকে বাংলাদেশকে আলাদা করে দিয়েছে। পাসপোর্ট দেখুন, ও বলেছিল সারা বিশ্ব বাংলাদেশের গায়ে ছুটে আসবে, সারা বিশ্ব বাংলাদেশকে আলাদা করে দিয়েছে, উল্টো কেস হয়ে গেছে। আর ট্রাম্প মালিক আমাদের সবাইকে শাসাতে গিয়ে, হাত পাকিয়ে মাস্তানি করতে গিয়ে, ট্যারিফের ধমকি দিয়ে তিনি সারা বিশ্ব থেকে একলা হয়ে গেছেন। এখন টনক নড়েছে যে সব তো আমার হাত থেকে চলে গেল, তার রইলটা কি? বেড়ালে তো সব মাছ খেয়ে গেছে, এখনো যদি এই বসে থাকি তাহলে কাঁটাটাও জুটবে না। ফলে এখন তড়ি ঘড়ি কি করে ভারতকে সন্তুষ্ট করা যায় এবং ট্রেড ডিলটাই করা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। যদিও এখনো এই ট্রাম্পকে বাঁচানোর জন্য যারা রিপাবলিকান যারা এই রয়েছে, সদস্য রয়েছে, তাদের মধ্যে কিন্তু ট্রাম্প সমর্থক রয়েছেন, তারা বিভিন্ন পত্রিকাকে ম্যানেজ করে ট্রাম্পের সমর্থনে নানান রকম খবর টবর বার করছে, যেগুলো কিছুটা ভারতের পক্ষে, আবার ভারতের নিউট্রাল একটা খবর তৈরি করে ট্রাম্পকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেন যা ট্রাম্প এই সমস্ত কিছু করছে ভারত যেন নিন্দাজি। যেমন ভারত তেল কেনা কম করে দিচ্ছে রাশিয়া থেকে, ভেনেজুয়েলা থেকে তেল কিনবে, এই সমস্ত রিপোর্টস রয়টার্স যেগুলো করছে সেগুলো সম্পূর্ণ হচ্ছে বিভ্রান্তিকর বলে আমাদের বিদেশমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী এই দুটোকে নস্যাৎ করে দিয়েছেন। এই রিপোর্ট গুলোকে বলেছেন আমরা রাশিয়া থেকে এক ফোঁটা তেল কিনি। হ্যাঁ, তেল কমানো হয়েছে, কারণ যেহেতু শীতকাল, এখন আমাদের বাড়িতে এসি চলে না, গাড়িতে এসি চলে না, এবং অন্যান্য কলকারখানা এসি গুলো চলে না বলে আমাদের এখানে এসির কি বলে তেলের কনজামশনটা, পেট্রোলের কনজামশন, ডিজেলের কনজামশনটা কম আছে। ওই কারণে এই শীতকালে একটু কম হয়, আবার গরমকাল এলে পরে ওই যে 10 মিলিয়ন ব্যারেল যেটা কম আসছে ওইটা আবার উঠে যাবে। কারণ এত ধমকের মধ্যেও যখন রাশিয়া থেকে তেল কেনা ভারত বন্ধ করেনি, 50% ট্যারিফ বসানো সত্ত্বেও বন্ধ করেনি, এখন সব শেষের দিকে যখন আমাদের বিকল্প বাজার খোঁজা হয়ে গেছে, আমাদের প্রিপেড এগ্রিমেন্ট হয়ে গেছে, তখন কেন আমরা কোন যুক্তিতে রাশিয়া থেকে আমরা তেল কেনা বন্ধ করবো? একটা যুক্তি থাকবে তো, তেল কেনা বন্ধ করবো। ফলে এই সমস্ত ঘটনার মধ্যে পুরোটা জড়িয়ে রয়েছে বাংলাদেশ। আর ইউনুস সে বাঁচার জন্য কিন্তু সার্জিও গোরকে জ্বালিয়ে মারছে, দিন রাত ফোন করছে। সার্জিও গোর নিজে হাসতে হাসতে বলছেন দিন রাত ফোন করছেন। সার্জিও গোর কালকে বিদেশমন্ত্রী জয়শঙ্করের বাড়িতে গেছিলেন, সেখানে তিনি বলেছেন যে আমার অফিসটা একবার দেখবেন না, আমি কোন অফিসে কাজ করছি,
একবার তো আমার এত সুন্দর করে অফিসটা সাজিয়েছে, একবার তো আমার অফিসে চলুন। কিন্তু বিদেশ মন্ত্রী তো আর একজন রাষ্ট্রদূতের অফিসে যেতে পারেন না। কিন্তু প্রথা ভেঙে তিনি বলেছেন ঠিক আছে আমি যাব। উনি বললেন তাহলে আপনার গাড়িতে আমি যাব। মানে খিচবেড়ি ফটো ট্রাম্পের কাছে গিয়ে পৌঁছাবে যে এটা, যে একদম বিদেশ মন্ত্রীর সঙ্গে আমি গাড়িতে করে আমার রাষ্ট্রদূতের ভবনে আমি যাচ্ছি। তার মানে ভারতবর্ষে বিদেশ মন্ত্রীর সঙ্গে আমার সখ্যতা এমন জায়গায় আমি পৌঁছে গেছি, যেটা দিয়ে একটা ট্রাম্প একটা নিজের বার্তা পৌঁছানোর ব্যাপার আছে, সেটাতে তার ওজন বাড়বে। যে যার ধান্দায় আছে আর কি, বুঝতে পারছেন? ট্রাম্প এখন নিজে বাঁচার চেষ্টা করছেন। এখন ঠেলায় পড়লে সব বিড়াল এখন গাছে ওঠে। তার মধ্যে আবার ব্রিক্সের একটা ওই ফোনাও আছে, যেখানে আপনাদের দেখালাম টাইমস অফ ইন্ডিয়া বলেছে ব্রিক্স কারেন্সি বার করে দেবে বলে আমাদের SBI জানিয়ে দিয়েছে, এই রিজার্ভ ব্যাংক জানিয়ে দিয়েছে যে ব্রিক্সের কারেন্সি বার করে দেবে। সুতরাং ব্রিক্সের কারেন্সি নিয়ে এই যে আগামী যে অধিবেশন আছে ব্রিক্সের সমস্ত দেশগুলোকে নিয়ে, সেই অধিবেশনে এই কারেন্সিটা নিয়ে আলোচনা হবে এবং মালিক যাই করুন না কেন ব্রিক্স আটকাতে পারবেন না। আর এখানে ইউনুসের দন্তপাটি উৎপাদনের সমস্ত ব্যবস্থা মেটিকুলাস ডিজাইন আমরা করি না, আমরা যা করি খোলাখুলি করি, মেটিকুলাস ডিজাইনের মধ্যে যায় না। উনি মেটিকুলাস ডিজাইন করে হয়তো উনি ক্ষমতায় ভোট টোট করাতে পারেন, হ্যাঁ ভোট ফোট করাতে পারেন, কিন্তু যত ভোট করাবেন না উনি তত বেশি গাড্ডায় পড়বেন, উনি মরবেন নিজের গাড্ডায় নিজে পড়ে। আপনারা দেখে নেবেন এই ভোট যদি হয় তাহলে ইউনুসের কি হাল হবে। কারণ পৃথিবীর একটা দেশও এখনো পর্যন্ত বলেনি যে ইনক্লুসিভ নির্বাচন ছাড়া ভোট হোক। সবাই বলেছে কিন্তু ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, একটা দেশও বলেনি এক্সক্লুডিং নির্বাচন করতে হবে, একটা দেশও বলেনি। সুতরাং সব দেশকে যদি আপনি উপেক্ষা করে চলার মতো সাহস বুকে ধরেন, ওইটুকু 86 বছরের বুকে কত সাহস আছে, ধকপকানি কতটুকু আছে আমি খবর রাখি না, কিন্তু আপনার ধকপকানি কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং হাসপাতালের ভেতরে কিন্তু আপনাকে লাইন দিতে হবে অথবা বিদেশে চিকিৎসার জন্য আপনাকে প্লেন ধরতে হবে। আপনি সেই ব্যবস্থা করুন। আমরা সকলে আপনার শুভার্থী, আপনার শুভকামনা করছি। আপনি ভালো থাকুন। বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো, তাই মানে শিরোনাম দেওয়া নিয়ে একটু বিপদেই পড়েছিলাম বলা যায়। তো শুরুতেই বলছি যে আজকেও একটা নির্বাচনের আগের জরিপের ফলাফল পত্রিকায় এসেছে। এর আগে একাধিকবার বিভিন্ন জরিপ হয়েছে এবং আমি বলেছি যে এইসব অধিকাংশ জরিপেরই পদ্ধতিগত মান খুবই দুর্বল এবং এগুলো আসলে পলিটিক্যালি বায়াসড। মানে এক একটা জরিপ এক একটা পার্টির পক্ষে, এবং যে কারণে কোনো জরিপে দেখা গেছে যে বিএনপি 70%, আবার তারপরেই আরেকটা জরিপে দেখা যাচ্ছে জামাত 60 বা 70%। সুতরাং এবং যেহেতু এই বিষয়টা নিয়ে আমি দীর্ঘকাল কাজ করেছি, এই বিষয়ে সামান্য লেখাপড়া আমার আছে, আমি বুঝতেই পারি যে এই জরিপগুলো আসলে কোয়ালিটিফুল না। তো আজকের জরিপে দেখা গেছে যে এটি করেছে ইনোভেশন কনসাল্টিং নামে একটা প্রতিষ্ঠান,